স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। সরকারি অনুশাসনের কারণে স্বাধীনভাবে ব্যাংকিং কাজ পরিচালনায় সরকারি মালিকানাধীন ব্যাংকগুলোর সমস্যা হচ্ছে, তবে দক্ষতা বাড়িয়ে ব্যাংকগুলো শেষ পর্যন্ত তাদের লক্ষ্য পূরণ করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। সকালে রাজধানীর সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি মন্তব্য করেন, দেশের ক্রমবর্ধমান ব্যাংকিং খাতকে সুষ্ঠুভাবে দিক নির্দেশনা দিতে অদূর ভবিষ্যতে ব্যাংক কমিশন গঠন করা লাগতে পারে বলে জানান তিনি। কিছু কিছু ক্ষেত্রে সরকারি হুকুমে অনেক সময় তাদের কিছু ঋণ দিতে হয়, কারণ আমাদের কিছু সোশ্যাল অবজেক্টিভস আছে, সেগুলো সবসময় সব ব্যাংক মনে করে না যে সেটা তাদের জন্য প্রফিটেবল। সে জায়গায় আমরা অনেক অনুশাসন দিই যেখানে তাদের হয়তো একটু অসুবিধা হয়, কিন্তু সেই অসুবিধাকে গ্রহণ করেই তাদের অবস্থার উন্নয়ন করতে হবে। ম্যাচুরিটির জন্য হয়তো এক সময়ে একটা ব্যাংকিং কমিশন দরকার, আইন কানুন রীতিনীতি ইত্যাদি এগুলো দেখার জন্য, কিন্তু সেটার সময় আমার কাছে মনে হয় এখনো হয়নি। হয়তো আমাদের এই মেয়াদের শেষ দিকে আমরা এই বিষয়টা চিন্তা করতে পারি এবং এটা কমিশনের। শনিবার রোগীর স্বজনদের সাথে ইন্টার্নি চিকিৎসকের হাতাহাতির ঘটনায় এখন কর্মবিরতি চলছে ঢাকা মেডিকেলে। এদিকে চিকিৎসকদের নিরাপত্তায় 4 দফা দাবি জানান ইন্টার্নি চিকিৎসকরা। হাতাহাতির ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন ছাড়াও শাহবাগ থানায় রোগীর স্বজনদের আসামি করে মামলা করা হয়েছে। অভিযোগে বলা হয়, বিনা কারণে রোগীর স্বজনরা ইন্টার্নি চিকিৎসকদের ওপর চড়াও হয়েছেন। তবে রোগীর স্বজনদের দাবি, চিকিৎসকরা আগে তাদের উপর হামলা চালিয়েছেন। এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে চিকিৎসকদের কর্মবিরতিকে স্বাগত জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। ঘটনার সময় কে বা কারা জরুরি বিভাগের গেট বন্ধ করে দিয়েছে তা জানা নেই বলে মন্তব্য করেন পরিচালক। তাহলে বহিরাগত আমি আইডেন্টি কার্ড ব্যবহার করতে বলেছি প্রত্যেককে। এভরিবডি উইল একটা ইউনিফর্ম। চিকিৎসক আহত হওয়ার খবর পেয়ে অন্যান্য চিকিৎসকগণ 205 নম্বর ওয়ার্ডের চিকিৎসকগণের সহায়তায় এগিয়ে আসেন এবং জরুরি বিভাগে চিকিৎসা ব্যবস্থা করেন। ওই সময়ে কে বা কারা জরুরি বিভাগে গেট বন্ধ করে দেয়। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং নিরাপত্তা বিষয়ে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এ বিষয়ে ইতিমধ্যে শাহবাগ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আলটিমেটাম দিয়েছে বলে আমার জানা নাই। ওনারা দাবি দাওয়া পেশ করেছেন, ওদের প্রত্যেকটা দাবির সাথে আমি একমত, প্রত্যেকটা দাবির সাথে আমি একমত। আশ্বাসের 1.5 বছরেও সংস্কার হয়নি রাজধানীর পুরনো ঢাকার বেশিরভাগ জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। যথারীতি ক্লাসরুম সংকট, ঝুঁকিপূর্ণ ভবন আর শিক্ষক স্বল্পতায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। আর খেলার মাঠ, বিশুদ্ধ পানির কিংবা টয়লেটের অভাবে দিনকে দিন কমছে শিক্ষার্থীর সংখ্যাও। যদিও সংস্কারের প্রতিশ্রুতি আবারও দিলেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান। 24 আগস্ট 2015 শিক্ষক, শিক্ষার্থী, গণমাধ্যম সহ সংশ্লিষ্ট সবাইকে জানান দিয়ে পুরান ঢাকার বেশ কয়েকটি জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মুস্তাফিজুর রহমান। স্কুলগুলোর করুণ দশা দেখে স্বল্প সময়ের মধ্যে সেগুলো সংস্কারের প্রতিশ্রুতি দেন মন্ত্রী। যা যা করা দরকার আমরা সেটার দিকে মনোযোগ দিচ্ছি, কিন্তু সেটি যেন সীমাবদ্ধ থাকলো কেবল ঘোষণাতেই। 1.5 বছর পার হলেও এখনো সামান্যতম আঁচড় লাগেনি কোমলমতি শিশুদের এসব শিক্ষা প্রতিষ্ঠানে। এই যেমন নারিন্দার মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, যে একটি মাত্র রুমে 5টি শ্রেণীর পড়ালেখার চিত্র ছিল, সেই হাল বদলায়নি এতটুকু। 3টা শ্রেণীকে একসাথে আমি ক্লাস করাচ্ছি, ক্লাস 3, 4 এবং 5। তো যখন আমি ক্লাস 4কে পড়াচ্ছি তখন 3 বাচ্চারা অমনোযোগী হয়ে যাচ্ছে। যেখানে একটা ওয়াশরুম নাই, তারপরে কোনো মাঠ নাই, সেখানে বড় স্টুডেন্ট থাকতে চায় না। শিক্ষক পোস্ট হলো আপনার 4টা, এখন আছে 2 জন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বা এসডিজির অন্যতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে সবার জন্য মানসম্মত শিক্ষা। কিন্তু খোদ রাজধানীর বুকে এই মুসলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই শিক্ষার ন্যূনতম পরিবেশ। তাই এই লক্ষ্য অর্জন কতটা কঠিন হবে সেটি বলার অপেক্ষা রাখে না। তাই যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়ে নজর দেবেন, এমনটি আশা করছেন সবাই। দূর হয়নি ইসলামিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশাও। ঝুঁকিপূর্ণ ভবন, ভাঙাচোরা দরজা জানালা আর অস্বাস্থ্যকর পরিবেশে দিনকে দিন কমছে শিক্ষার্থীর সংখ্যা। ভূমিকম্প আতঙ্ক নিয়েই চলে শিক্ষা কার্যক্রম।
মানে ওয়ালগুলো অনেক ফাটা ফাটা, অনেক ভয় করা। আবার ঈদ পরে আমাদের মাথার উপর যখন ছাদে বৃষ্টি হয় না, তখন ওই ছাদ থেকে ওই রুমে আর ওই রুমে বৃষ্টি পড়ে। আর বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় এখন চলছে নামকা ওয়াস্তে। শিক্ষার্থীদের আনাগোনা না থাকায় প্রায় বেহাত স্বাধীনতার আগে প্রতিষ্ঠা পাওয়া এই স্কুলটি। ক্লাসরুমের মধ্য দিয়ে রাস্তা বানিয়ে যাতায়াত করেন এলাকার মানুষ। মাননীয় মন্ত্রী মহোদয় একবার আসছিলেন, তারপরে সংসদীয় যে স্থায়ী কমিটির ওনারা আসছিলেন, পরে আর হয় না আর কি। এমন বাস্তবতায় আবারও আশ্বাসের বাণী শোনালেন মন্ত্রী। আমরা ব্যবস্থা নিচ্ছি এবং 17 সালের মধ্যে কোনো জরাজীর্ণ থাকবে না ইনশাআল্লাহ। তবে এমন দুর্দশা থেকে আগামীর ভবিষ্যৎ, শিশুদের কবে মিলবে মুক্তি, সেটি এখন দেখার বিষয়। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর 7 খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সার্জন এনামুল কবিরকে মাগুরায় গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি মাগুরার শালিখার কাতলি গ্রামে। মাগুরা অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, 7 খুনের ঘটনার পর থেকেই পলাতক ছিলেন এনামুল। নানাভাবে চেষ্টার পর সকালে শহরের ভায়না মোড় এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। মাগুরায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে মাগুরা কারাগারে পাঠানো হয়েছে 7 খুন মামলার এই আসামিকে। নারায়ণগঞ্জ পুলিশকে গ্রেফতারের বিষয়টি অবহিত করা হয়েছে বলে জানান তিনি। পূবালী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম নর্থ অঞ্চলের প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন 2017 অনুষ্ঠিত হল। চট্টগ্রাম নগরের এক অভিজাত হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে 2017 সালে ব্যাংকের লক্ষ্যমাত্রা অর্জনের কৌশল নিয়ে আলোচনা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী ও আক্তার হামিদ খান। চট্টগ্রাম নর্থ অঞ্চলের প্রধান মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের উপ মহাব্যবস্থাপক খোরশেদ রেজা সহ পূবালী ব্যাংকের নর্থ অঞ্চলের শাখার প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আবারও নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে। যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার উপরে আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিলও খারিজ। ভারত এ দলের বিপক্ষে দুদিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়। 224 রানের জবাবে স্বাগতিকরা করেছে 1 উইকেটে 91।